বাপরে বাপ! যা বৃষ্টি ছিল মোটামুটি মনে হচ্ছিল যেন ফতোরদাতেই হচ্ছে। ফার্স্ট হাফের প্রায় অর্ধেকের বেশি সময় জুড়ে যেন বৃষ্টির মধ্যেই খেলা হলো। যেন মনে হচ্ছে বল জলেই রয়েছে। মাঠে একদমই তার ছোঁয়াটা লাগছে না এবং সেখানে ফুটবলাররা বারবার পড়ে যাচ্ছিল, স্লাইড হয়ে যাচ্ছিল। এই ক্ষেত্রে চোট হতে পারত দুটো টিমের প্লেয়ারদেরই। বাট লাকিলি সেইভাবে কারোরই কোনো রকম প্রবলেম হয়নি এবং ফাইনালি যেটা অন্ততপক্ষে এক্সপেক্টেড ছিল, যেটা কালকে বলেছিলাম যে মোহনবাগান একটা ফুরফুরে মেজাজের মধ্যে রয়েছে। মোহনবাগানে আপাতত খোশ মেজাজ পরিবেশ এবং একটা রিল্যাক্সড মুডে অন্ততপক্ষে মোহনবাগান টিম গোয়াতে খেলতে পারবে, কারণ সেখানে কলকাতার মতো যেরকম প্রতিবাদ হচ্ছিল, যেরকম চ্যান্টিং ভেসে আসছিল, সেটা গোয়াতে প্লেয়ারদের ফেস করতে হবে না এবং এটা কোথাও টিমের জন্য বেটার হতে পারে। বাট হ্যাঁ, অবশ্যই ম্যানেজমেন্ট যে কাজটা করেছে, ইরান না গিয়ে এফসি চ্যাম্পিয়ন্স লিগ 2 থেকে লিটারেলি নাম প্রত্যাহার করে নিয়ে, সেটা কখনোই সমর্থনযোগ্য নয়। সেটার প্রতিবাদ হওয়া দরকার রয়েছে। তার ক্ল্যারিফিকেশন মোহনবাগান ম্যানেজমেন্টকে অবশ্যই সমর্থকদের দিতে হবে, সেটা একটা আলাদা পার্সপেক্টিভ। কিন্তু প্রত্যেকটা টুর্নামেন্ট যখন মোহনবাগান নামছে, তখন সেখানে মোহনবাগান চ্যাম্পিয়ন হওয়ার জন্য নামছে। অ্যান্ড ডেফিনেটলি মোহনবাগান আইএফএ শিল্ড জিতে যখন সুপার কাপে নামতে চলে গেল, তখন থেকেই কিন্তু প্রত্যেকের মধ্যে একটা এক্সপেকটেশন তৈরি হয়েছিল যে সুপার কাপে মোহনবাগান ভালো রেজাল্ট ডেফিনেটলি করবে। কিন্তু আমি বারবার যেটা বলবো, সেটা অন্ততপক্ষে সবাইকেই মাথায় রাখতে হবে, আমাদেরকেও সকলকে মাথায় রাখতে হবে যে মোহনবাগান সুপার কাপ চ্যাম্পিয়ন হোক, মোহনবাগান আইএসএল লিগ শিল্ড চ্যাম্পিয়ন হোক, হোয়াট এভার, মোহনবাগানের ওপর কিন্তু এএফসির শাস্তির খাড়া আসবে। কিন্তু সব কিছুকে সরিয়ে রেখে আজকের ম্যাচ কেমন দেখলাম এবং এই ম্যাচ থেকে কি কি পাওয়া গেল এবং কি কি নেগেটিভ বিষয় উঠে এলো, সব কিছু নিয়ে ভিডিওতে কথা বলবো। প্রথমে বলবো চেন্নাইন এফসিকে নিয়ে। তারা একটা ফুল ডোমেস্টিক স্কোয়াড নিয়ে নেমেছে। তারা মোহনবাগানের বিপক্ষে যতটা ম্যাক্সিমাম নিজেদের পোটেন্সিয়াল ওয়াইজ খেলা যায় সেই চেষ্টা করেছে এবং ক্লিফোর্ড মিরান্ডার যে ধরনের স্ট্র্যাটেজি থাকে, এর আগে তাকে আমরা ছোট্ট সময়ের জন্য এফসি গোয়াতে দেখেছি, তাকে আমরা ওড়িশা এফসিতে দেখেছি, সুপার কাপ চ্যাম্পিয়ন করেছিল ওড়িশা এফসিকে যখন জোসেফ গাম্বাও ছেড়ে চলে গেছিল তারপর, এবং তাকে আবারও এইবার একদম শুরু থেকে পূর্ণ দায়িত্বে আমরা চেন্নাইন এফসিতে দেখছি। এছাড়া বিভিন্ন ক্লাবে তাকে আমরা অ্যাসিস্ট্যান্ট কোচ হিসেবে দেখেছি, মোহনবাগানে দেখেছি, তাকে আমরা মুম্বাই সিটি এফসিতে দেখেছি। অ্যান্ড ডেফিনেটলি তার যে একটা নিজস্ব ওয়ার্ক স্টাইল রয়েছে এবং যেটা কিছুটা আমি বলবো যে তার মধ্যে আর্মান্দো কোলাসোর একটা ইনফ্লুয়েন্স রয়েছে, ডেফিনেটলি সেটা থাকবে। কারণ আর্মান্দো কোলাসোর তত্ত্বাবধানেই বা তার কোচিংয়েই ক্লিফোর্ড মিরান্ডার যে উত্থান বা তার স্টার হয়ে ওঠা বা ইন্ডিয়ান ফুটবলের সুপারস্টার হয়ে ওঠা, সেটা হয়েছিল। এবং অন্ততপক্ষে আমি যখনই দেখি যে ক্লিফোর্ড মিরান্ডা কোচিং করাচ্ছে, তার মধ্যে আর্মান্দো কোলাসোর সেই বিল্ড আপটা বা সেই কম্পোজড ব্যাপারটা, ডিফেন্সকে স্ট্রং রেখে সামনের দিকে এগিয়ে যাওয়া ব্যাপারটা কিন্তু আমি দেখতে পাই। কিন্তু আজকে চেন্নাইন এফসির ক্ষেত্রে অনেক কটা প্রবলেম ছিল। নাম্বার ওয়ান, যে খুব অল্প সময়ের জন্য এই টিমটা প্র্যাকটিস করছে, ধাপে 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 প্লেয়াররা সব যোগ দিয়েছে, সেই কারণে কিন্তু টিমটাকে খুব বেশি কমিউনিকেট করতে দেখা যায়নি এবং কোথাও একটা গ্যাপ বারবার কিন্তু তৈরি হচ্ছিল। নাম্বার ওয়ান। নাম্বার টু, যে জিনিসটা, যে তুমি যখন একটা সুপিরিয়র টিমের এগেনস্টে নামছো, যাদের ফরেন প্লেয়ার রয়েছে, কোয়ালিটি ফরেন প্লেয়ার রয়েছে, কোয়ালিটি ডোমেস্টিক প্লেয়ার রয়েছে, তাদের এগেনস্টে তুমি ফুল ডোমেস্টিক টিম নিয়ে নামছো এবং মোটামুটি মোহনবাগানে যে ধরনের প্লেয়ার রয়েছে তাদের থেকে কিছুটা হলেও শক্তিতে বা মানে কিছু প্লেয়ার কম রয়েছে, কিছু প্লেয়ার রয়েছে একদম সমানে সমানে যায়, বা দু একজন রয়েছে তারা অন্ততপক্ষে মোহনবাগানের প্লেয়ারদের থেকে ভালো কোয়ালিটির প্লেয়ার, সেটা একটা আলাদা ব্যাপার। কিন্তু কোথাও এই যে বিদেশি প্লেয়ারদের যে একটা কোয়ালিটির ফারাক, সেটা তো একটা থাকেই। এবং আজকে দেখো ম্যাচে যে দুটো গোল হয়েছে, সেই দুটো গোলই কিন্তু মোহনবাগানের যে ম্যাকলারেন করেছে। তো কোথাও বিদেশি প্লেয়ারদের ইম্প্যাক্ট কিন্তু ডেফিনেটলি রয়েছে। কিন্তু ম্যাক্সিমাম যে পোটেন্সিয়াল দিয়েছে আজকে চেন্নাইন এফসি, যে প্রেসারটা মোহনবাগানের উপরেও রেখেছিল, বা অন্ততপক্ষে নওয়াজ যে কিছু সেভ করেছে, চেন্নাইয়ের ডিফেন্ডাররা যেসব ক্লিয়ারেন্স করেছে, তো সেদিক থেকে বলা যায় যে একটা কোয়ালিটি ম্যাচ অন্ততপক্ষে চেন্নাইন এফসি খেলেছে। এবার দেখা যাক, এই গ্রুপটা আগে থেকেই বলেছিলাম যে ভীষণভাবে একটা ওপেন গ্রুপ। এখানে ইস্টবেঙ্গল এবং মোহনবাগানই শুরু থেকে ফেভারিট গ্রুপ টপ করার জন্য, ডার্বিটাই হয়তো ফয়সালা হবে। এবার ক্যালকুলেশন ঘেঁটে গেলেও যেতে পারে, বলা যাচ্ছে না এই মুহূর্তে দাঁড়িয়ে। তবে অবশ্যই মোহনবাগানের যেটা প্রাইম টার্গেট ছিল, যেটা মেন টার্গেট ছিল, যে প্রথম ম্যাচ, যে কোনো টুর্নামেন্টের প্রথম ম্যাচটা আমি পার্সোনালি মনে করি যে সব থেকে প্রেসারের ম্যাচ হয়। কারণ এই ম্যাচটা তুমি যেরকম করবে, জিতবে হারবে ড্র করবে হোয়াট এভার,
তার একটা এফেক্ট কিন্তু তুমি পরবর্তী ম্যাচের অন্ততপক্ষে শুরুর 15-20-30 মিনিট তুমি নিয়ে যাবে। এবার সেখানে অপোনেন্ট কীরকম ফুটবলটা খেলছে সেটাও একটা বড় ব্যাপার, যে পরবর্তী ম্যাচে দেখা গেল যে ডেম্পো, যারা আজকে একটা আউটস্ট্যান্ডিং ফুটবল খেলেছে ইস্টবেঙ্গলের এগেনস্টে, তারাও মোহনবাগানের এগেনস্টে চাইবে এরকম একটা ডাকাবুকো ফুটবল খেলতে। তো তুমি সেই শুরুটা কিন্তু খুব কম্পোজড ওয়েতে করবে, কারণ তুমি অলরেডি জিতে আছো, তোমার একটা মনোবল রয়েছে যে তোমার ঘরে 3 পয়েন্ট রয়েছে, তুমি একটা ক্লিন সিট রেখেছো, 2 গোল করেছো, +2 গোল ডিফারেন্স রয়েছে। তো তোমার অপোনেন্টকে শুরু থেকে কিন্তু বিরাট কিছু অ্যাটাকের দরকার লাগবে না, তাকে বুঝে তাকে ভালো করে রিড করে তুমি তাকে ফেস করবে। রাদার ইস্টবেঙ্গল এবং চেন্নাই এনএফসি যখন মিট করবে, তাদের দুজনের জন্যই কিন্তু একটা মাস্ট উইন গেম হয়ে থাকবে, যে দুজনকেই জিততে হবে। চেন্নাই এনএফসিও তারাও একটা লাট ট্রাই করবে যে যদি দুটো ম্যাচ তারা জিততে পারে, দেখা যাক কি হয়। নিজেদের একটা ভাবনা চিন্তা অবশ্যই থাকবে, ক্লিফোর্ড মিরান্ডার একটা স্ট্র্যাটেজি থাকবে। তো দুটো টিম কিন্তু দুরকম অ্যাপ্রোচ নিয়ে পরবর্তী ম্যাচটা নামবে, এবং সেই দিক থেকে মোহনবাগান এক ধাপ অন্ততপক্ষে এগিয়ে থাকলো, এটা বলে দেওয়া যেতে পারে। এবার মোহনবাগানের যে খেলার মধ্যে প্রচুর প্লাস পয়েন্ট ছিল, যার মধ্যে প্রথমটা হচ্ছে যে নিজেদের মধ্যে একটা প্রপার বন্ডিং এবং কমিউনিকেশনের একটা প্রপার চাপ। যে স্টার্টিং 11টা নেমেছিল সেখানে 3 জন মাত্র বিদেশি প্লেয়ার, 8 জন ইন্ডিয়ান প্লেয়ার, এবং মাঝ মাঠটা যেটা বরাবর অন্ততপক্ষে মলিনার কোচিং আমরা দেখছি যে ইন্ডিয়ান প্লেয়াররাই কন্ট্রোল করছে। তো সেই জায়গাতে ফার্স্ট হাফ কিন্তু মোহনবাগানের ফুল মার্কস ছিল মাঝমাঠ কন্ট্রোলের ক্ষেত্রে। লিস্টন কোলাসও দেখো উইং দিয়ে খুব ভালো দৌড়োয়, খুব ভালো প্লেয়ার, সন্দেহ নেই। 17 নম্বর জার্সি ছেড়ে 7 নম্বর জার্সি পড়েছে, কিন্তু কোথাও লিস্টনকে ফিনিশের জায়গাতে, লিস্টনকে প্রপার টাইমে বল বাড়ানোর দিক থেকে একটু এবার কনসিয়াস হতে হবে, কারণ তুমি ধীরে ধীরে এবার সিনিয়র প্লেয়ার হয়ে গেছো, তুমি আর ওই জুনিয়র বা মিড জুনিয়র প্লেয়ার নেই, তুমি এখন সিনিয়র প্লেয়ার। টিম তোমার ওপর রিলাই করে, ফ্যানরা তোমার ওপর ভরসা করে যে এই প্লেয়ারটা আমাকে একটা ভালো ম্যাচ উপহার দেবে। কিন্তু যদি রেগুলার বেসিসে দেখা যায় যে এই ধরনের চাইল্ডিশ ফুটবল, তাহলে পরবর্তী সিজনে কিন্তু মোহনবাগান তার রিপ্লেসমেন্ট নিয়ে আর দুবার ভাববে না, তাকে রিপ্লেস করে দেবে, বা কাউকে একটা নিয়ে আসবে, ওকে বেঞ্চ করে দেবে, কোনো রকমভাবে উল্টো চিন্তা করবে না। লিস্টনকে এই জায়গা থেকে বুঝতে হবে যে আমি অ্যাকচুয়ালি এই টিমে কেন রয়েছে, আমার কী কী করার দরকার রয়েছে। মনভীর অনেক দিন পর আবারও স্টার্টিং 11-এ, আবারও তাকে আমরা দেখছি যে একটা ভালো ছন্দে এসে শুরু করছে, পুরো ম্যাচ খেললো, এবং মোটামুটি দেখা যাচ্ছে যে ফুল ফিট এই মুহূর্তে দাঁড়িয়ে, তার কোনো ফিটনেস রিলেটেড প্রবলেম নেই। বাকি প্রত্যেকটা প্লেয়ার তার জায়গাতে আজকে ভালো ফুটবল খেলেছে, এবং আমরা প্রথমে ভেবেছিলাম, পার্সোনালি আমিও ভেবেছিলাম যে মেহতাব সিংকে নিয়ে আসা হচ্ছে যে একজন সেন্টার ব্যাক হিসেবে তাকে ইউজ করা হবে, যেহেতু আমাদের ইন্ডিয়ান ফুটবলে 4 জন বিদেশি রুল রয়েছে, তো একজন বিদেশি সেন্টার ব্যাকের সাথে তাকে ইউজ করা হবে, এবং সামনে সেই ক্ষেত্রে মোহনবাগান আরও একজন বিদেশি প্লেয়ারকে ইনক্লুড করতে পারবে, বিশেষ করে মাঝ মাঠে ইনক্লুড করতে পারবে। কিন্তু এখন যেটা মনে হচ্ছে মলিনার স্ট্র্যাটেজি দেখে, যে মেহতাব অনেক বেশি রাইট ব্যাক হিসাবে কিন্তু চুজ হয়েছে মোহনবাগানে। তো এটা কতটা ঠিক হলো, ভুল হলো, কি হলো না হলো, সেটা তো আমরা যখন লিগ ফেজ দেখব, 24-25টা 26টা 27টা ম্যাচ মোহনবাগান টার্গেট করবে খেলার, বা খেলবে, অন্ততপক্ষে 24টা তো খেলবেই, তারপর আরও এক্সট্রা প্লে অফের দিকে গেলে সেটা হবে। তো তখন আমরা বুঝতে পারবো যে অ্যাকচুয়ালি মেহতাবকে নিয়ে প্ল্যানটা কী রয়েছে। কিন্তু ইনিশিয়ালি এখন যেটা মনে করা হচ্ছে যে মেহতাব আপাতত রাইট ব্যাকের একটা জায়গাতে রয়েছে, এবং তাকে রাইট ব্যাকের জায়গাটাতে অনেক বেশি করে তৈরি করে নেওয়া হচ্ছে, যাতে আইএসএলে গিয়ে তাকে আরও বেটার ওয়েতে রাইট ব্যাক বা সেন্টার ব্যাকে যেমন করে খুশি মলিনা ইউজ করতে পারে, এবং মোটামুটি মেহতাব সেই কাজটা করতে পারছে। আমি আলাদা করে আপুইয়ার কথা বলবো, যে ধরনের কম্পোজড ফুটবলও খেলেছে, যেভাবে মাঠটা কন্ট্রোল করেছে, এবং তার সাথে থাপাকে অনেক দিন পর এত সুন্দর ফুটবল আমি খেলতে দেখলাম। বহুদিন থাপাকে এই ধরনের হোল্ডিং যে রোলটা, সেই রোলটা আমি নিতে দেখিনি, আজকে সেই জায়গাটা আমি দেখলাম। এবার এটার রিজন হতে পারে যে উল্টো দিকের টিমটাতে সেইভাবে বিদেশি প্লেয়ার নেই, সেই ধরনের যে প্রেস, সেই প্রেসটা হয়তো চেন্নাই এনএফসি করছিল না, হতে পারে সেটা। এটা হয়তো অন্য ম্যাচে যখন বিদেশি প্লেয়ার এসে যাবে, বিশেষ করে ডার্বি ম্যাচে, সেখানে আবার এদের খেলার ধরন একটু চেঞ্জ হয়ে গেলেও হয়ে যেতে পারে, বিকজ এটা খুব স্বাভাবিক একটা ব্যাপার। কিন্তু যে জিনিসগুলো আমার চোখে লাগলো সেটা হচ্ছে, তুমি ম্যাক্সিমাম তোমার যে বিদেশি প্লেয়াররা রয়েছে, বা তোমার যে অন্ততপক্ষে বেঞ্চটা রয়েছে, তার ম্যাক্সিমাম ইউটিলাইজেশন কেন হবে না? তার কারণটা, তুমি যখন 2-0 জিতছো ম্যাচটা, তোমার পরে ডেম্পো ম্যাচ রয়েছে, যেটা অলমোস্ট একটা অন্ততপক্ষে ভালো ম্যাচই হতে যাচ্ছে, এবং তারপর ডার্বি রয়েছে। তো আরও 2-1 প্লেয়ারকে গেম টাইম দেওয়া যেতে পারতো, যারা তোমাকে লং টার্মে বা লং রানে অ্যাকচুয়ালি হেল্প করবে, সেই প্লেয়ারদের গেম টাইম দরকার ছিল, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে যে সুহেল আহমেদ ভাট, ডেফিনেটলি তার গেম টাইম দরকার রয়েছে। 100% এই ক্ষেত্রে কোচকে যে কোনো একজন ভারতীয় ফুটবল ফ্যান থ্যাংক ইউ জানাবে, যে তাকে অনেকটা গেম টাইম দেওয়া হয়েছে। কিন্তু তাকে রাইট উইংয়ে কেন? সে তো সেন্টার ফরওয়ার্ড, মনভীর তো রাইট উইংয়ে ঠিক ছিল, তাকে তো সেন্টার ফরওয়ার্ডে একদম টার্গেট ম্যান হিসেবে রাখা যেতে পারতো, কারণ তুমি লিড করছো। এমন কোনো সিচুয়েশন চেন্নাই এনএফসি তৈরি করতে পারছে না যে তোমার ডিফেন্স সেকি হয়ে যাচ্ছে, তুমি গোল খেতে পারো, তুমি রিস্কটা নিতে পারবে না, সেরকম কিন্তু হয়নি। তো এই জায়গাটা আমার খুব চোখে লাগলো, যে সুহেল আহমেদ ভাট কেন রাইট উইংয়ে।
সেটা মনবীর ঠিকঠাক ছিল, তাকে কোনো রকমভাবে চেঞ্জ করার দরকার ছিল না। সুহেলকে সেন্টার ফরওয়ার্ড করা যেতে পারতো, মনবীরকে সেন্টার ফরওয়ার্ড করেছে, এটাও আমার ভালো লেগেছে। তো কী বলতো, এগুলো মিক্স রিয়াকশন, মানে একটা ডিসিশন কোচ ঠিকঠাক নিচ্ছে, আরেকটা ডিসিশন দেখে মনে হচ্ছে না এটা ঠিক হলো না। তো কোথাও এ ধরনের কথাগুলো এই কারণেই বলার যে সুহেল একজন টিপিক্যাল নাম্বার 9, একজন টিপিক্যাল সেন্টার ফরওয়ার্ড, তো তাকে উইংয়ে ইউজ করার কোনো মানে হয় না। সে নিজের প্রপার যে খেলাটা রয়েছে সেটা ডেলিভার করতেই পারছিল না। তো এই জায়গাটা আমি বলবো যে কিছুটা আমার কোচের স্ট্র্যাটেজি মাথার মধ্যে আমার ঢোকেনি। আরেকটা যেটা জিনিস সেটা হচ্ছে লিস্টন কোলাসোকে এতক্ষণ মাঠের মধ্যে রাখা, সেই জায়গাতে রবসন রবিনও ইজিলি লেফট উইংয়ে আরও বেশি গেম টাইম পেতে পারতো, খেলতে পারতো, আরও কিছু চান্সও ক্রিয়েট করতে পারতো। এবং কামিংসকে দেখে যে জিনিসটা মনে হচ্ছে, যেটাতে আমি এই ভিডিওটা শেষ করব, সেটা হচ্ছে যে কামিংসকে আমার অনেক বেশি অ্যাটাকিং মিডফিল্ডার লাগছে, কামিংসকে অনেক বেশি করে আমার একজন ক্রিয়েটিভ প্লে মেকার লাগছে এবার আস্তে আস্তে। কামিংসকে আর মনে হচ্ছে না যে কামিংস একজন টিপিক্যাল নাম্বার 9। তো কামিংসকে মোটামুটি মলিনা কিন্তু চেঞ্জ করে দিয়েছেন। আমার চশমাটা একটু প্রবলেম হচ্ছে, মানে ঘামের জন্য ঘড়িয়ে চলে আসছে, সরি ফর দিস। তো কামিংসকে আমার এই জিনিসটা দেখে আমার মনে হচ্ছে যে মলিনা কিন্তু কামিংসকে চেঞ্জ করে ফেলেছে। কামিংস যে একজন বক্স স্ট্রাইকার ছিল, যে একজন পোচার ছিল, যে খুব ভালো ফিনিশ করতে পারতো, সে এখন অনেক বেশি করে কিন্তু গেমটা কন্ট্রোল করতে চাইছে, অনেক বেশি করে প্লে মেকিং রোল নিচ্ছে। এবং আমি ভুল হতে পারি, তোমরা বলে দিও যে আমি যদি ভুল হই বা আমার সাথে যদি কারোর এখানে ডিসএগ্রিমেন্ট হয়। কামিংসকে অনেক বেশি করে কোচ গতবার যেটা গ্রেগ স্টিওয়ার্টের রোল ছিল সেটা অনেক বেশি করে তিনি দিতে চাইছেন, এবং এটা কোথাও আইএসএলে গিয়ে আমরা অনেক বেশি করে রিফ্লেক্ট হতে দেখব। কারণ সেখানে আমার যেটা মনে হচ্ছে যে আপফ্রন্টে 3জন প্লেয়ার ইউজ হবে, কামিংস তো ডেফিনেটলি ইউজ হবে, রবসন রবিনও ইউজ হবে এবং ম্যাকলারেন ইউজ হবে। সেই ক্ষেত্রে ডিফেন্সে অ্যালবার্তোর সাথে হয়তো মেহতাব ইউজ হবে, এটা আমার প্ল্যান মনে হচ্ছে আপাতত। তবে দেখো, প্রথম ম্যাচ অবশ্যই একটা টাফ ম্যাচ ছিল, সেই ক্ষেত্রে আমি বলবো যে মলিনা খুব সাকসেসফুলি এই ম্যাচটাকে উতরে গেছেন, এবং পরবর্তী ম্যাচটাতেও তিনি 3 পয়েন্ট নিয়ে ডার্বিতে যেতে চাইবেন। সেই ক্ষেত্রে ইস্টবেঙ্গলের উপর ম্যাক্সিমাম প্রেশারটা থাকবে, এবং সেখানে মোহনবাগান ড্র করলেই সেমিফাইনাল, ইস্টবেঙ্গলকে জিততে হবে। একটা টানটান জায়গাতে গিয়ে আমরা অন্তত পক্ষে 31 তারিখে ডার্বিটা দেখবো, বাট তার আগে দুটো টিমের দুটো ম্যাচ কিন্তু চ্যালেঞ্জিং হতে যাচ্ছে। আজকে ডেম্পো যে ছন্দ পেয়েছে, এত ইজিলি মোহনবাগানকে জায়গা করবে না, আবার মোহনবাগান যে ছন্দটা পেয়েছে ডেম্পোকে অন্তত পক্ষে হেলায় হারানোর চেষ্টা করবে, ম্যাক্সিমাম গোল ডিফারেন্স নিয়ে যাওয়ার চেষ্টা করবে। এবং তার সাথে অবশ্যই যদি চেন্নাইন এফসির কথা বলি, তাহলে তারা চেষ্টা করবে অন্তত পক্ষে ইস্টবেঙ্গলের এই যে একটা সিচুয়েশন রয়েছে সেটাকে কাজে লাগানোর। আবার ইস্টবেঙ্গল চেষ্টা করবে একটা বিরাট আকারের বাউন্স ব্যাক করতে, একটা ভালো ফুটবল তুলে ধরতে। সো ডেফিনেটলি গ্রুপ এটা তো এনজয়িং হবে। কালকে আবার গ্রুপ বি স্টার্ট হয়ে যাচ্ছে, নর্থ ইস্ট নামবে, গোয়া নামবে, এনজয়িং ডেজ আসছে। সুপার কাপটা অন্তত পক্ষে প্রথম দিনকেই আমাদেরকে ভালো হাইপ দিল, অ্যান্ড ডেফিনেটলি আশা করা যায় যে আমরা ভালোভাবে ম্যাচগুলো এনজয় করতে 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 এগিয়ে যাব। তো তোমরা কেমন খেলা দেখলে অবশ্যই কমেন্ট করে জানিও। এই ভিডিওটা এই অবধি, এর থেকে বেশি আর কিছু বললাম না। ভিডিওটা ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, দেখা হবে পরের ভিডিওতে। টিল দেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও বেশি বেশি করে। থ্যাংক ইউ, গুড বাই অ্যান্ড গুড নাইট।